এই নাও তোমার শরবত। এই এতক্ষণ কোথায় ছিলি? তোকে না বলেছিলাম 8টার ভিতরে আমার জন্য শরবত নিয়ে আসতে? কথা কি কানে যায় না তোর? আমি রান্নাঘরে রান্না করছিলাম তো, তাই তোমার শরবত দিতে একটু দেরি হয়ে গেল। আর তাছাড়া এখনো তো 8টা বাজেনি। ওয়েট তুই আমাকে কি বললি? তুমি করে বললি, আবার বলছিস কাজের অজুহাত দেখাচ্ছিস। তুই কিন্তু ভুলে যাস না তুই আমার টাকায় কেনা স্বামী, আর আমার সাথে স্বামীর অধিকারও দেখাতে আসবি না, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, এখন থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি। কোনো কিছু দেওয়ার আগে বলবি ম্যাডাম এই নিন আপনার জিনিস। কি বল আমাকে ম্যাডাম, বল ম্যাডাম এই নিন আপনার শরবত। কি হলো বল? ম্যাডাম এই নিন আপনার শরবত। এই চাকরের বাচ্চা, তুই শরবতে চিনি দিয়েছিস কেন? তোকে বলেছিলাম না আমি শরবতে চিনি খাই না, তারপরও কেন শরবতে চিনি দিয়েছিস? ম্যাডাম এটা আপনি কি করলেন? শরবত আমার গায়ে মেরে দিলেন। আচ্ছা গতকালকেই তো আপনাকে শরবত দিয়েছিলাম চিনি ছাড়া, তখন আপনি পুরো শরবতটা আমার মাথায় ঢেলে দিয়েছিলেন। আপনি বলেছিলেন আপনি শরবতে চিনি খান, তাই আপনাকে আমি শরবতে চিনি দিয়েছি। আপনি খাবেন বলেই তো দিয়েছি, নাহলে তো দিতাম না। হ্যাঁ, আমার কাল চিনি খেতে মন চেয়েছিল, কিন্তু আজ আমার চিনি খেতে মন চাচ্ছে না। তারপরও তুই কেন শরবতে চিনি দিয়েছিস? এই চাকরের বাচ্চা, তোর মতো চাকরের কাজই তো হচ্ছে মালিকের ইচ্ছা পূরণ করা। আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে শরবত দেওয়ার আগে আপনার কাছে জিজ্ঞাসা করে নিব। কিন্তু ম্যাডাম আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আপনি আমাকে বিয়ে করে এই ঘর জামাই রেখে আপনি আমার সাথে এমন খারাপ আচরণ করছেন? তুই কি অপরাধ করেছিলি সেটা জানতে চাচ্ছিস? তাহলে শোন, তোকে আমি বুঝিয়ে বলি। তোর অপরাধ হচ্ছে গরিব ঘরে জন্ম নিয়ে বড় লোকের মেয়ের সাথে লাগতে আসা। গ্রামের সব থেকে প্রভাবশালী ব্যক্তির মেয়ের সাথে তুই তর্ক করেছিলি। তখন আমি তোকে বলেছিলাম না যে তোকে আমি শাস্তি দেব, আর এটাই হচ্ছে তার প্রমাণ। এটা তো কিছুই না, এর থেকে আরো বড় কিছু তোর জন্য অপেক্ষা করতেছে। এখন যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোর জিহ্বা টেনে আমি ছিঁড়ে ফেলবো। এই চাকরের বাচ্চা, ধর গ্লাসটা ধর। আল্লাহ আমি জানি না আমি কি পাপের শাস্তি পাচ্ছি। আমি জীবনে এমন কি পাপ করেছি তার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ। আমি এটাও জানি না কিভাবে এখান থেকে আমি মুক্তি পাবো। শুধুমাত্র আমার মায়ের জন্য সমস্ত কিছু মুখ বুঝে আমার সহ্য করতে হচ্ছে। সেদিনে শুধুমাত্র একটা ব্যবহারের জন্য আজকে আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। এই এখানে এই থামেন। আমার লাগেজটা নামো। ভাড়া কত? ম্যাডাম 80 টাকা। কি বললি? বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসতে 80 টাকা ভাড়া? এই তোর কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? 20 টাকার ভাড়া তুই 80 টাকা চাস? এই নে 20 টাকা নিয়ে খুশি থাক। ম্যাডাম ভাড়া তো 20 টাকা না, আর আমি কেন 20 টাকা নেব? আমার ভাড়া আছে 80 টাকা, আপনি আমাকে 80 টাকা দেবেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, এখানে কয়েকটা রিক্সাওয়ালা আছে, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করে আর ভাড়া দিয়ে। এই আমি অন্য রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করবো কিসের জন্য? আমি কি ভাড়া জানি না? দেখ গ্রামের রাস্তা কিন্তু আমার এমনিতেও ভালো লাগে না, মাথাটা অনেক গরম হয়ে রয়েছে। এই যে 20 টাকা দিচ্ছি রাখ, নাহলে আমি কিন্তু চলে যাচ্ছি। জানেন ম্যাডাম আপনি কোথাও যেতে পারবেন না, আমার ন্যায্য ভাড়া দিয়ে তারপর যাবেন। এই তোর তো সাহস কম না? তুই আমার পথ আটকাস? তুই জানিস আমি কে? তুই যদি জানতি আমি কে, তাহলে তুই আমার পথ আটকাতি না। এখনো সময় আছে, এখান থেকে সরে যা। ম্যাডাম চলে তো যেতে চাই, কিন্তু ভাড়া বাদ দিয়ে যা। ছোট লোকের বাচ্চা, এই নে তোর 20 টাকা, এর থেকে বেশি টাকা তুই পাবি না। এটা কি করলেন? ওর গালে থাপ্পড় মারলেন কেন? এই তুই আবার কে রে? তুই কি ওর বন্ধু নাকি ওর হয়ে কথা বলতে এসেছিস? দেখতে পাচ্ছিস তোর কি অবস্থা করেছে? এর থেকেও কিন্তু খারাপ অবস্থা হবে। যদি ভালো চাস এখান থেকে চলে যা। হ্যাঁ আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন। আচ্ছা ভাই কি হয়েছে বলো তো? সে তোমার গালে থাপ্পড় কেন মারলো? ভাই আমি ম্যাডামকে বাস স্ট্যান্ড থেকে এইখানে নিয়ে আসছি, আমি বলছি 80 টাকা ভাড়া, ম্যাডাম আমারে 20 টাকা দেয়, আমি 80 টাকা কেন চাইছি, এই জন্য আমার গালে থাপ্পড় মারছে। ও আচ্ছা এই ব্যাপার। ম্যাডাম আপনাকে দেখলে তো ভদ্র ফ্যামিলির সন্তান মনে হচ্ছে, কিন্তু ওনার টাকাটা দিচ্ছেন না কেন?
টাকা না দেওয়া কি আপনার স্বভাব নাকি অভাব? এই কি বললি তুই? তোর তো সাহস কম না? তুই জানিস আমার বাবাকে? না ম্যাডাম, আমি সত্যিই জানি না আপনি কে, আপনার বাবা কে, কিন্তু আপনার ব্যবহার দেখে ঠিকই বুঝতে পারছি আপনি কোন ফ্যামিলির সন্তান। শুনুন, এটা শহর না, এটা গ্রাম। শুধু শুধু ঝামেলা না পাকিয়ে ওর টাকাটা আপনি দিয়ে এখান থেকে কেটে পড়ুন। তুই তখন থেকে আমার মুখে মুখে তর্ক করছিস, আজকে তোকে আমি। ম্যাডাম, সবার সাথে গায়ের জোর দেখাতে আসবেন না। হাতটা তো বেশ নরম বানিয়েছেন, এই নরম হাত দিয়ে মানুষকে না মেরে আদর করবেন। আর যদি তা না পারেন তাহলে হাতটা সংযত রাখবেন। এত কথা না বলে ওনার টাকাটা দিয়ে দিন। এই নে, এখানে 100 আছে। দাঁড়ান। টাকার যদি এতই গরম থাকে তাহলে এতক্ষণ টাকা দেন নাই কেন? ওর ভাড়া 80 টাকা, 100 টাকা দিয়েছেন, এই যে 20 টাকা যান। তুই এতক্ষণ ধরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। এরকম খারাপ ব্যবহার করার কেউ দুঃসাহস পায়নি। তোকে আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েন। আর দেখতে না পেলে আমার নাম ধরে ডাকবেন, আমি হাজির হয়ে যাব। আমার নাম সৈকত। ভাই একদম উচিত কাম করে দিয়েছেন আপনি। আচ্ছা যা। কি রে মা, এসে মন খারাপ করে বসে বললি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ঠিক এই কারণেই গ্রামে আসতে চাইনি। পড়াশোনা শেষ হয়ে তাতে কি হয়েছে, খালামণির বাসায় থেকে যেতাম। কিন্তু না, তোমার কথার জন্য গ্রামে আসলাম, আর আসতে না আসতে অপমানিত হতে হয়েছে। অপমানিত মানে কি হয়েছে বলতো? থাক, এ কথা শুনে তোমার আর কোনো লাভ নেই। তুমি তো বাসায় বসেই ছিলে, পারলে তো একটা গাড়ি পাঠাতে পারতে। তুমি যদি আমাকে আনতে যেতে তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আহা, কি হয়েছে সেটাকে বলবি তো? না বললে বুঝবো কিভাবে? আর কার এত বড় সাহস আমার মেয়েকে এই গ্রামে অপমান করে? তুই একবার শুধু আমাকে বল, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। বাস স্ট্যান্ড থেকে রিক্সা উঠেছিলাম, রিক্সাওয়ালা ভাড়া বেশি চেয়েছিল। আমি ন্যায্য যেটা ভাড়া সেটা দিতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে একটা ছেলে হুট করে এসে আমার সাথে তর্ক শুরু করলো। বলল আমার নাকি অভাব, আমার পরিবার নিয়ে নানান রকমের কথা বলল। এগুলো কি আমাকে অপমান করলো না? একটা সামান্য রিক্সাওয়ালার সামনে আর একটা ছোট লোকের বাচ্চা এসে যখন এভাবে কথা বলে, আমার তো তখন সেটা অপমান হিসেবেই মনে হয়। বাবা, তুমি যদি এর কোনো বিচার না করো, আমি কিন্তু এই গ্রামে আর থাকবো না। আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। আর তোকে যে অপমান করেছে ওকে আমি তোর পায়ের সামনে এনে ফেলবই। এখন তুই ঘরে যা, ঘরে যেয়ে বিশ্রাম নে, অনেক দূর থেকে এসেছিস, যা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, কিন্তু ওই ছেলের কথা যেন তোমার মাথায় থাকে। আচ্ছা থাকবে, অবশ্যই থাকবে। শুধু ও কেন, ওর 14 গোষ্ঠীর খবর নিয়ে থাকবে। মা, তোমার কাশিটা কি বেড়েছে? এখনো কমেনি? না রে বাবা, সকাল থেকে এমন কাশি হইতেছে না, আমি বইতেও পারি না, শুইতেও পারি না, কোনো কামও করতে পারি না। আচ্ছা, তোমার সকাল থেকে খারাপ লাগছে, তুমি আমাকে কেন বলনি? আমাকে তো বলতে পারতে, তাই না? আমি তো বাজারেই ছিলাম, তুমি আমাকে একটা ডাক দিলে আমি চলে আসতাম। আচ্ছা, সকালে ওষুধ খেয়েছো? না বাবা, সকালে ওষুধটা খাওয়া হয়নি। কে খাওয়া হয়নি মানে? তুমি এখনো ওষুধ খাওনি কেন? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, তুমি এখনো ওষুধ খাওনি, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। বাবা, তোর ওষুধ দিতে হইব না। কেন মা, ওষুধ দিতে হবে না কেন? আসলে বাবা, গতকাল রাতে থেকে ওষুধটা ফুরে গেছে, তাই খাওয়া হয় নাই। কিন্তু তোর কাছে তো টাকা নাই, তোরে কইলে কি হইব? মা, তোমার ওষুধ গতকাল শেষ হয়ে গেছে আর তুমি এখন বলছো তোমার ওষুধ নেই? আচ্ছা মা, আমি মানছি আমার কাছে টাকা নেই, তাই বলে তুমি কি আমাকে বলবে না তুমি তো অসুস্থ? মা, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবার চেহারাও ঠিকঠাক মনে নেই। মায়ের আদর, বাবার আদর সবকিছু তোমার কাছ থেকে পেয়েছি। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি
কি করবো মা? মা, তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো। আর মা, তোমার কি মনে আছে আজকে যে বুধবার, আজকে তোমার ডাক্তারের কাছে যেতে হবে। প্রথম রিপোর্ট তো ঠিকঠাক এসেছে, তুমি সুস্থ আছো। আজকে রিপোর্টটা এলেই বুঝতে পারবো তোমার রোগ কি হয়েছে। আজকে না হয় থাক, অন্য একদিন যাবনে। মা, তুমি ভাবছো মনে হয় আমার কাছে টাকা নেই, তাই না? দাও, আমার কাছে টাকা আছে। এই দেখো, দোকানে ভালো বেচা কেনা হয়েছে। এখন চলো তো, ডাক্তারের কাছে যেতে হবে। তাড়াতাড়ি চলো মা। এসো এসো এসো। দেখছো তোমার কি পরিমাণ কাশি? চলো চলো এসো। ডক্টর সাহেব, কি ব্যাপার? আপনি আমাকে চেম্বারে কেন আসতে বললেন? আর মায়ের রিপোর্টের কি অবস্থা? দেখুন, সব কথা তো পেশেন্টের সামনে বলা যায় না, এই জন্য আপনাকে চেম্বার আসতে বলছি। পেশেন্টের সামনে বলা যায় না মানে? ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? কি হয়েছে বলুন। অস্থির হবেন না, নিজেকে শক্ত করুন। আপনার মার ব্রেন ক্যান্সার হয়েছে, আর এখন দ্বিতীয় স্টেজে আছে। না না ডাক্তার, এটা হতে পারে না। আমার মায়ের ক্যান্সার হতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, এত বেকুল হলে চলবে না। যেহেতু আপনার মার ক্যান্সার দ্বিতীয় স্টেজে আছে, সঠিক চিকিৎসা হলে আপনার মা সুস্থ হয়ে যাবে। ডাক্তার, আপনি যেভাবে পারেন আমার মাকে সুস্থ করে তুলুন। বাঁচামোর আল্লাহর হাতে। আমি ডাক্তার, যতটুকু সম্ভব আমি ভালো চেষ্টা করে যাব। আশা করা যায় কেমোথেরাপি দিলে আপনার মা সুস্থ হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার সাহেব, মোট কত টাকা খরচ হতে পারে? দেখুন, ক্যান্সারটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, তো ধারণা করা যে 8-10 লাখ টাকা লাগবে। তো আপনি ঘাবড়াবেন না, হ্যাঁ? এই টাকাটা আপনার একবারে লাগবে না, যখন আপনি থেরাপি দিতে আসবেন তখন দিতে হবে। এই থেরাপিটা আমাদের হাসপাতাল দেওয়া হয় না, এটা বাইরে থেকে ডাক্তার এনে তারপর আমরা থেরাপিটা দিই। এর জন্য তাদেরকে আমাদের অ্যাডভান্স করতে হয়। ঠিক আছে, আপনি টাকাটা ম্যানেজ করে আমাকে জানান, আমি বোর্ড বসিয়ে আপনার ডেটটা জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। কি ব্যাপার বাবা, কি ভাবতাছস? হাসপাতাল থেকে বাইরানের পরের থেকে তুই চুপ করে আসস। আমার কি কোনো বড় অসুখ হয়েছে? আরে না না মা, বড় কোনো রোগ হয়নি তো। তোমার ছোট্ট একটু রোগ হয়েছে, মানে তোমার একটা ছোট্ট একটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার বললো অপারেশনটা তাড়াতাড়ি করিয়ে নেওয়ার জন্য। অপারেশন? অপারেশন করতে তো মেলা টাকা লাগে, তুই এত টাকা কই পাবি? মা, তুমি ভুল জানো। শোনো, বড় অপারেশন করতে গেলে অনেক টাকা লাগে, ছোটখাটো অপারেশন করতে বেশি টাকা লাগে না, অল্প টাকায় হয়ে যায়। তুমি এনে চিন্তা করো না তো, চলো বাড়ি চলো। আমার ধরো, চলো। আরে আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি একটু গ্রামের বাড়িতে এসেছি। হ্যাঁ, নেটওয়ার্ক অনেক কম। না না না, তোদের আসতে হবে না, তোরা সময় মতোই চলে আসবি। আরে তোরা তো অধৈর্য হয়ে পড়ছিস কেন? আই, আপনি কি চোখে দেখতে পারেন না? অন্ধ নাকি তুই? এইখানেও তুই? এর আগেও তুই আমার সাথে বেয়াদবি করেছিলি, আর এখন তুই আমার গায়ে হাত তুললি? তোর গায়ে হাত তুলেছি তো কম করেছি। তুই কার গায়ে হাত তুলেছিস তুই কি জানিস? আমার জান্নাত সমতুল্য মায়ের গায়ে হাত তুলেছিস। ও আচ্ছা, তাই তো বলি, যেমন তুই তেমন তোর মা। তাহলে আমি চট্টা মেরে ঠিকই করেছি। কি বললি তুই? তোর হাত আজকে আমি ভেঙেই ফেলবো। থাক বাবা, কোনো ঝামেলায় যাস না। মনে হয় কি অনেক বড় লোকের মায়া, দেখতে পারস না শহর থেকে গ্রামে বেড়াইতে আইছে। চল বাবা, বাড়তেছ। চলো। আমাকে এভাবে বসে থাকলে চলবে না, আমাকে কিছু না কিছু তো করতেই হবে। যেভাবে হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। আচ্ছা, আমাদের ওই মোড়ল সাহেব তো জমির দলিল রেখে টাকা দেয়। আমি একটা কাজ করি, আমার বাড়ির দলিল নিয়ে মোড়ল সাহেবের কাছে যাই, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। ওয়ালাইকুম সালাম। কি রে রানা, তোর যে উত্তরপাড়ার কাজটা শেষ করতে বলছিলাম, তুই শেষ করছিস কেন? কি কারণটা কি? কে মিস্ত্রি করে মজুরি দিয়েছিস কত?
আচ্ছা আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। এক মিনিট রাখি, একটু কথা হচ্ছে, রাখ, পরে কথা বলি। কি রে সৈকত, তুই অবেলায় আমার পাশে? হ্যাঁ চাচা, এসেছি আমি একটা বিপদে পড়ে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, আপনি কোনোভাবেই না করবেন না। দেখো সৈকত, তুমি তো আমাকে ভালোভাবেই জানো, ভালোভাবেই চিনো আমি কীরকম মানুষ। আমার সাথে যে ভালো ব্যবহার করে তার সাথে আমি খুব ভালো, আর যে খারাপ ব্যবহার করে তার সাথে আমি দ্বিগুণ খারাপ ব্যবহার করি। দেখো সৈকত, তুমি যেহেতু আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করনি, আমার সাথেও খারাপ ব্যবহার করনি, সেহেতু তুমি নেহাত একজন ভদ্র ছেলে, তোমাকে আমি সাহায্য করব। কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার কী হয়েছে বলো তো, খুলে বলো। আমি চিন্তিত, অনেক বেশি চিন্তিত। আমার মা অসুস্থ, তাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল আমার মার নাকি ক্যান্সার হয়েছে, ক্যান্সার তাও আবার দ্বিতীয় স্টেপে হয়ে গেছে। এখন সময় মতো যদি চিকিৎসা না করানো যায় তাহলে হয়তো আমার মাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু আমার কাছে কেন এসছো সেটা বলো। চাচা, আমার মায়ের চিকিৎসার জন্য 10 লাখ টাকার প্রয়োজন। আমার কাছে 10,000 টাকাও নেই। আমি আমার বাড়ির দলিল নিয়ে এসেছি, আপনি এই দলিলটা রেখে আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমি সময় মতো আপনার টাকা দিয়ে দেব। যদি আমি সময় মতো টাকা না দিতে পারি তাহলে আপনি আমার বাড়ি, জায়গা, সম্পত্তি যা আছে সব কিছু নিয়ে নিন। হ্যাঁ, তুমি আমার কাছে টাকা সাহায্য চেয়েছো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু তোমাকে কি দেখে আমি 10 লক্ষ টাকা দেবো বলো? তুমি আমার এই 10 লক্ষ টাকা কিভাবে রিটার্ন করবে বলো তো? চাচা, আমি বললাম তো যেভাবে পারি আপনার টাকা আমি দিয়ে দিব। দোহাই চাচা, আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে, যা, এত করে যখন বলছিস দেবনি, যা, কোনো সমস্যা না। এ কি তুই তুই এখানে? আপনি আপনি এখানে কি করছেন? কি রে মা, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? ওকে আমি খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, এই হচ্ছে সেই ছোট লোকের বাচ্চা যে কিনা 80 টাকার জন্য ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং কি আমার গায়ে হাতও তুলেছিল। এই, তোর সাহস তো কম না, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। ও তোকে অপমান করেছে, তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ও আমার পরিবার নিয়ে কথাও বলেছে, আমার গায়ে হাতও তুলেছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, আমার মেয়েকে অপমান করেছিস, তারপরেও এসেছিস আমার কাছে টাকা ধারছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখনো যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা তো 7 কপালের ভাগ্য। এখন তো তোকে আমি একটা টাকাও দেবো, আর তোর এমন অবস্থা করব তুই জীবনেও কল্পনা করতে পারবি না। চাচা বিশ্বাস করেন, আমি ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, বরং এখনো কথা বলে যাচ্ছিস? চুপ কর, বন্দুক দিয়ে তোর মাথার গুলি উড়িয়ে দেবো। বাবা, তুমি জানতে চেয়েছিলে না যে ছোট লোকের বাচ্চাটাকে? যদি জানতে পারো তাহলে তুমি ওকে উচিত শিক্ষা দিবে। এই তো হচ্ছে সেই ছোট লোকের বাচ্চা, তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওকে উচিত শিক্ষা দিয়ে দাও। দেবো, অবশ্যই দেবো। ওকে 500টা চাবুকের বাড়ি মেরে তোর পায়ের সামনে ফেলবো এবং তোর পা ধরে ক্ষমা চাওয়াবো। চাচা, আপনি আমাকে যে শাস্তি হয় দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দলিলটা রেখে আমার টাকাটা দেন, আর তা না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। তোর দয়ার পুষ্টি কিরাবি আমার বন্ধু তো বাবা বাবা দাঁড়াও বলছি। বাবা, কি ব্যাপার, তুই আমাকে থামালি কেন? ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে মেয়ে সোনাটা বুক নিয়ে জন্মগ্রহণ করেছে তার গায়ে হাত তুলে তো আমরা কল্পনা করিনি, আর তুই ওর গায়ে হাত তুলেছিস। তোকে আমি আজকে মারতে মারতে মেরেই বেরবো। দাঁড়াও বাবা, ওকে শাস্তি দেওয়ার আগে আমার কিছু কথা আছে। বল। তোর তো টাকা চাই, তাই না? জি ম্যাডাম, আমার 10 লক্ষ টাকা চাই। আচ্ছা, বুঝতে পারলাম। তোর মা অসুস্থ, তোর 10 লাখ টাকা লাগবে। মনে কর তোকে আমি 10 লাখ টাকা দিয়ে দিলাম। কি সত্যি বলছেন? আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন? কি বলছিস বা তুই? ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তোর পরিবার নিয়ে কথা বলেছে, আর ওকে তুই টাকা দিয়ে সাহায্য করবি? শোন, তুই ওকে মাফ করতে পারিস, কিন্তু আমি মাফ করব। আমাদের এই বংশ পরম্পরা অনুযায়ী আমাদের এই বংশ নিয়ে কোনো মানুষ যদি কোনো কটু কথা বলে তাকে আমরা চাবুক মেরে নাকে খত দিয়ে মাপ চেয়ে নিই। আহা বাবা, আমার কথাটা একটু শেষ করতে দাও। শোন, আমি তোকে বিয়ে করব, 10 লাখ টাকা ঠিকই দিব, কিন্তু তার বিনিময়ে তোর আমাকে বিয়ে করতে হবে। কি রে মা, তুই কি পাগল হয়ে গেলি?
এই ছোট লোক ছেঁচড়ার বাচ্চারা আমি আমার ঘরের জামাই বানাবো? বাবা, আমি তো এই পরিবারের মেয়ে, তোমার মেয়ে। আমার উপর তুমি আস্থা রাখো, কথাটা আমার শেষ করতে দাও। দেখুন ম্যাডাম, আপনি আমার সাথে মজা করবেন না। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তবু আমাকে টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, টাকাগুলো তো আমি তোকে দিচ্ছি, তবে তার আগে তুই বল, তুই আমাকে বিয়ে করতে পারবি কি? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে বিয়ের জন্য রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তুই আমার স্বামী হবি, কিন্তু আমার কাছ থেকে কোনো স্বামীর অধিকার পাবি না। স্বামী হবি ঠিকই, কিন্তু তুই হবি আমার টাকায় কেনা স্বামী। বাড়ির চাকর যেমন গোলাম হয়ে থাকে, তুইও আমার কাছে গোলাম হয়ে থাকবি। বিয়ের পর তুই এ বাড়িতে চলে আসবি, আমি যা বলবো তোকে তাই করতে হবে। তুই যদি কখনো আমার কথার অবাধ্য হয়ে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করিস না, তাহলে আমার বাবাকে তো চিনিস কি করতে পারে। আমি যেরকম 10 লাখ টাকা দিয়ে তোর মায়ের জীবন বাঁচাতে পারি, ঠিক বন্দুকের একটা গুলি দিয়ে তোর মায়ের জীবন সারা জীবনের জন্য শেষ করে দিতে পারি। কি ব্যাপার, তুই চুপ করে আছিস কেন? বল, তুই আমাকে বিয়ে করবি, আমার টাকায় কেনা স্বামী হবি? হ্যাঁ, আজকে থেকে আমি আপনার টাকায় কেনা স্বামী। এখন যা, এখন তুই হসপিটালে চলে যা। হসপিটালে 10 লক্ষ টাকা পৌঁছে যাবে, গিয়ে তোর মায়ের চিকিৎসা করা। আর আগামীকাল সময় মতো বাড়িতে চলে আসবি, আর তুই হবি আমার টাকায় কেনা স্বামী। বাবা, ও আমার সাথে যতটা খারাপ ব্যবহার করেছে না, এর থেকে কয়েকশো গুণে ওর সাথে আমি খারাপ ব্যবহার করব। তুমি শুধু দেখতে থাকো। এত কিছুর মাঝেও আমার মা ভালো আছে, এটা ভেবেই শান্তি পাই। কিন্তু আল্লাহ, এই এই শাস্তি থেকে আমি মুক্তি চাই। আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। তুই সাথে বসে কি করস? এতক্ষণ ডাকতেছি কানে জানা? চাচা, আপনিও আমার গায়ে হাত তুললেন? তোর গায়ে হাত তুলবো না তো কি করবো? ফুল দিয়ে পূজা করবো নাকি জামায় আদর করে সোফাতে নিয়ে বসাবো? শোন, আমার মেয়ে তোর সাথে সংসার করার জন্য বিয়ে করেনি, তোকে গোলাম বানিয়ে রাখার জন্য বিয়ে করেছে। এই বেটা, এত কাহিনী বাদ দেয়া এখন নিচে চল, আমার জন্য চা বানাই দিবি। আরে বান্ধবী, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? সেই কখন থেকে তোকে আমি ফোন দিচ্ছি, ফোনটাও বন্ধ পাচ্ছে। তুই কি পাগল? আমার আসতে সমস্যা কেন হবে? আর এখানে কি আমি নতুন নাকি? আগেও তো একবার তোর সাথে আসছি, তাই না? আচ্ছা, আঙ্কেল কোথায়? আরে বাবা ঘরে আছে, দেখ তোর ব্যাগটা এখানে রাখ। সৈকত, এই সৈকত! জি ম্যাডাম, বলুন। এই, তোর কান কোথায় থাকে? এতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এই নে, এই ব্যাগটা আমার ঘরে গিয়ে রেখে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছেলেটা কি? আগে তো কোনোদিন দেখি। ছেলেটা কিন্তু দেখতে বেশ ভালো, তুই কিন্তু ছেলে প্রেম করতে পারিস। এই যে তোর ফাইজলামো করা শুরু হয়ে গেল। আমি ওর সাথে প্রেম করব কেন? ও হচ্ছে আমার স্বামী। স্বামী মানে? এই, তুই গ্রামে আসছিস কতদিন, তার মধ্যে বিয়ে করে ফেললি? আরে বাবা, এর জন্য তো তোকে এখানে নিয়ে এসেছি সবকিছু বলার জন্য। আর ও কোনো সাধারণ স্বামী না, ও হচ্ছে আমার টাকায় কেনা স্বামী। কি রে মা, কখন আসলি? এই একটু আগে আঙ্কেল। আসসালামাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোর পড়াশোনা কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ, সব ভালোই যাচ্ছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। কি রে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা, রেস্ট নে। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। কাহিনী কি? বস, তোকে বলছি। তাড়াতাড়ি বল আমাকে। হাত থেকে কি হলো? এই, তুমি এখানে কি করছো? তোমাকে না বারবার নিষেধ করেছি এই বাসার সামনে না আসতে, তারপর তুমি কেন এসছো? ভাই, আমার ছেলেটা আপনার বাড়িতে আছে, ওই একটা বার দেখে আমি চলে যাবো। জানি না ছেলেটা আমার কেমন আছে। ভাই,
ছেলেটা আমার অনেক ভালোবাসে। ওরে আমি একটা বার দেখে বাড়িতে চলে যাব। ভাই, আমার ছেলে আপনার মেয়েরে বিয়ে করছে, কিন্তু বিয়ে করলে এই বাড়িতে থাকতে হইব এমন তো কোনো কথা নাই। শোনো, এটা কোনো সাধারণ বিয়ে না, এটা টাকা দিয়ে কেনা বিয়ে, চুক্তির বিয়ে। আমি কি একটা বার আমার পোলারে দেখবার পারি না? আমি আপনার কথা দিতেছি, আমার পোলারে দুইটা চোখ দিয়ে একটা বার দেখে আমি এখান থেকে চলে যাব। এতক্ষণ তোমাকে ভালোভাবে বুঝেছি, এখন কিন্তু আর বোঝাবো না। ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগেই তুমি চলে যাও, যাও, আর যেন কোনো সময় না দেখি। ডক্টর সাহেব, এবার তো বুঝতে পেরেছিস ও আমার কেমন স্বামী। ও হচ্ছে আমার টাকাই কেনা স্বামী। সবই বুঝলাম, কিন্তু এত সুন্দর একটা ছেলের সাথে তুই এইরকম ব্যবহার করছিস। তোর জায়গায় আমি হলে কিন্তু ঠিকই স্বামী হিসেবে মেনে নিতাম। আর রাগ তোর মেনে নেওয়া, তুই দেখ না ওর সাথে আমি কি কি করি। আর এর জন্যই তো শহর থেকে গ্রাম হয়ে তোকে নিয়ে এসেছি। তুই শুধু বসে বসে মজা দেখ। সৈকত, এই সৈকত, কোথায় গেলি? জি ম্যাডাম। আই শোন, এখানে কিছু ময়লা কাপড় আছে, এগুলো তুই ওয়াশ করে নিয়ে আসবি। কিন্তু ম্যাডাম, এই জামা কাপড়গুলো তো ধোয়া। আপনার জামা কাপড়গুলো তো আমি ধুয়ে দিয়েছিলাম, আর আপনার বান্ধবীর জামা কাপড় দেখে মনে হচ্ছে এগুলো ধোয়া। এই এত কথা বলছিস কেন? এগুলো ধোয়া থাকুক আর আধোয়া থাকুক, তোকে দিয়েছি ওয়াশ করার জন্য, তুই ওয়াশ করে নিয়ে আসবি। তুই কিন্তু ভুলে যাবি না, তুই আমার টাকাই কেনা স্বামী। অতএব আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি কালকে সকালে ধুয়ে দিব। এই ছোট লোকের বাচ্চা, কোনো কাল সকাল হবে না। তোকে এখনই বলেছি ওয়াশ করে নিয়ে আসতে, তুই এখনই ওয়াশ করে নিয়ে আসবি। যা এখান থেকে। কিরে বান্ধবী, কাজটা কেমন করলাম? তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আমার যা ভালো মনে হচ্ছে আমি তাই করেছি। রাইট, ওদেরকে এরকম করে শিক্ষা দেওয়া উচিত। এক কাজ কর, চা খেলে একটু ভালো লাগতো, তাহলে গল্পগুলো আরো জমতো। সৈকত, এই সৈকত, বাবা, ওই ছোট লোকের বাচ্চাকে আমি একটু বাজারে পাঠিয়েছি। কখন পারলি? এই তো কিছুক্ষণ আগে। তাহলে আমি যাই, আমি বানিয়ে নিচ্ছি। না না বাবা, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তুই পারবি? বাবা আমি পারবো, তুমি বসো তো। আচ্ছা, আমি হেল্প করি। আরে বান্ধবী লাগবে না, তুই বাবার সাথে গল্প কর। হ্যাঁ, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ডক্টর, এ কি অবস্থা আমার মেয়ের? ওর তো পুরো এক সাইড পুড়ে গেছে। ও কি কখনো ঠিক হবে না? দেখেন, ঘাবড়ানোর কিছু না, উনি এখন আশঙ্কা মুক্ত। দেখেন, ওনার ডান্সারটা পুরো পুড়ে গিয়েছে, আর যার জন্য নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওনার ডান্সারটা পুরো অবশ হয়ে গেছে, যে জন্য সে আর চলাফেরা করতে পারবে না। ওনার ডান্সারের পাটা পুড়ে গিয়েছে, যার জন্য নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে পর্যন্ত ওনার পাটা না ঠিক হবে সে পর্যন্ত আর চলাফেরা করতে পারবে না। আর হুইল চেয়ারে তার চলাফেরা করতে হবে। এখন ওনাকে কিছুদিন অবজারভেশন রাখতে হবে। আর ওনার ওষুধগুলো লিখে দিয়েছে, ওগুলো নিয়মিত খাওয়াবেন। আর যদি কোনো দরকার পড়ে আমাকে অবশ্যই জানাবেন, আমি চলে আসবো। আসি, আসসালামু আলাইকুম। মা, আমি এসব আর দেখতে পাচ্ছি না, প্লিজ তুমি একটু ওকে দেখে রাখো প্লিজ। শোন, আমি আজকে ঢাকায় ব্যাক করতেছি, ঠিক আছে? মানে তুই এখনই যাবি? তুই না বলেছিলি তোর এক্সাম শেষ, তুই এখানে কিছুদিন বেরাবি, তাহলে এখনই চলে যাবি কেন? কারণ তুই, আমি এখানে এসেছিলাম এনজয় করার জন্য, নাকি তোর এই অবস্থা দেখার জন্য। নিজেকে একবার দেখেছিস হয় না কি বিশ্রী লাগছে তোকে? ইস, দেখেই তো আমার কেমন জানি লাগতেছে। এইসব আমি দেখতে পারবো না, তাই এসব ড্রামা থেকে ভালো আমি ঢাকায় যেয়ে ওইখানে চিল করি। তুই তো আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিলি, আমার এই বিপদের সময় তুই আমাকে এভাবে রেখে যাবি?
হাসালি আমাকে, যেখানে তোর নিজের পরিবার, তোর বাবা তোর ইস্তিহার দেখতে পারতেছে না, সেখানে তুই আমার থেকে এইসব আশা কেন করিস যে আমি তোর খেয়াল রাখবো? নিজেটা নিজে বুঝি না। ম্যাডাম, আপনি বসুন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসি। না, আমি তোমার হাতের খাবার খাবো না। তুমি ভাবলে কি করে তোমার হাতের খাবার আমি খাবো? দেখুন, সব সময় আগের মতো রাগ দেখাবেন না। এখন আপনি আগের পজিশনে নেই, সবাই তো আপনাকে ছেড়ে চলে গেছে। আমি কিন্তু যাইনি, এটা ভুলে যাবেন না যে আমি আছি। আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, আপনি বসুন। ম্যাডাম, নিয়ম করে একটু ওষুধ খাবেন। আপনি কিন্তু গতকালে ওষুধ খাননি, আর এরকম ভাবে ওষুধ না খেলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। আমি কিন্তু রাগ করব। এই যে ওষুধটা খাইয়ে দিলাম, এখন এখানে বসে একটু রেস্ট করুন। আমি বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে তারপর আপনাকে রুমে দিয়ে আসবো। বাবা শোনো। কি বলবি বল, আমি একটু বাইরে যাবো, কাজ আছে। বাবা, তুমি আমার কাছে আসো না কেন? আমার সারাদিন ঘরে একা থাকতে একটুও ভালো লাগে না। তুমি যদি আমার পাশে এসে বসে থাকো তাহলে আমার মনটা অনেক খুশি থাকবে। দেখ, তোর পাশে আমি সারাদিন বসে থাকলে তো আমার কাজ হবে না। আমার নানান চিন্তা মাথার মধ্যে, ব্যবসাপাতির কাজ আছে, মিটিং আছে। আর দেখ, তোর এই আদর রাখতে গিয়েই আমার অনেক ক্ষতি হয়েছে। তুই এখন যথেষ্ট ম্যাচিউর, তুই তার মধ্যে অসুস্থ, তুই ঘরে থাকবি না বাইরে থাকবি? আমার অনেক কাজ আছে, অনেক বড় একটা মিটিং আছে। আসি, তুই ভালোভাবে থাক। জানি না আমার মা কেমন আছে। কতদিন হলো মাকে দেখি না, কি খাচ্ছে কি করছে। যে মাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারতাম না, সেই মাকে ছাড়া আজকে কতটা দিন। তবে এটা ভেবে ভালো লাগছে, আজকে আমার মা সুস্থ, আজকে আমার মা ক্যান্সার মুক্ত। সৈকত, সৈকত, হ্যাঁ আসছি। জি ম্যাডাম, আমাকে ডাকছেন? মা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আর তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এরা কেমন মানুষ? তুমি এখানে এসেছো, ওর বাবা যদি জানতে পারে তাহলে কতটা খারাপ ব্যবহার করবে। কেন এসেছো মা? কারণ মাকে আমি আসতে বলেছি, আর বাবা কি বলবে সেটা আমার দেখার বিষয় না, আর আমি সেটা মানবো না। কি বলছো? তুমি আমার মাকে আসতে বলেছো, আর তুমি আমার মাকে মা ডাকলে? আমার মাকে আমি মা বলে ডাকবো, তাতে তোমার কি? সৈকত, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তিও আমি পাচ্ছি। হয়তো তুমি আমাকে মাফ করে দিয়েছো, কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দিবে না। মা, আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে মাফ করে দিন। আমার পাপের শাস্তি পেয়ে আমি বুঝতেছি আমার কে আপন কে পর। যেই বাবা আমাকে আদর করতো, আর সেই বাবা আমার কাছে পর্যন্ত আসে না। আমি জানতাম তুমি একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি এত তাড়াতাড়ি যে সবকিছু মেনে নেবে এটা আমি কখনো বুঝতে পারিনি। জানো মা, আল্লাহ কাউরে ফিরায় না। আমি প্রত্যেক দিন যাই নামাজে বইসা আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ যেন আমার কথা শুনে, আমি যেন আমার পোলারে ফিরা পাই। আমি আমার পোলারে ফিরা পাইছি, এটাই আমার বড় শান্তি। না মা, আমাকে হয়তো ফিরিয়ে দেয় নাই। আমি যে টাকার কাছে বিক্রি হয়ে গেছি, টাকার বিনিময়ে ওকে বিয়ে করেছি। আমি চাইলেই তোমার কাছে ফিরে যেতে পারবো না। হ্যাঁ পারবে, কারণ তুমি একা যাবে না, তোমার সাথে আমিও যাব। কারণ আমি একজন বিবাহিত মেয়ে, বিবাহিত মেয়ের আসল ঠিকানা তার শ্বশুর বাড়ি।
আমার যদি ভালোভাবে বাঁচতে হয় আমি আমার শ্বশুর বাড়িতেই বাঁচবো, আর যদি অসুস্থ হয়ে পড়ে থাকতে হয় আমি আমার শ্বশুর বাড়িতেই পড়ে থাকবো। তুমি সত্যি বলছো? তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ যাব, এবং তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাবে। চলো। চলো, তোমাকে আমি আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব মা, চলো। চল চল চল। এই কামরা কথা, তোর এত বড় শহর, তুই আমার অসুস্থ মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছিস? কি ভেবেছিস আমি বাইরে গেছি এই সুযোগে তুই আমার মেয়েকে নিয়ে চলে যাবিস? আর কি ভেবেছিস যে আমার মেয়েকে আটকে রেখে তুই আমার কাছে অনেক টাকা দাবি করবি? আমি বেঁচে থাকতে তোকে এই কাজ করতে দেবো না। আমার মেয়েকে এই পাশে থেকে এক অনুচ দিব না। মেয়ে? কে আপনার মেয়ে? আমি আপনার মেয়ে না। আমি যেহেতু আপনার মেয়ে না, আমার প্রতি কোনো দায়িত্ব আপনার নেই। আমি এখন ছোট নেই, আমি বড় হয়েছি। আমি কি করব না করব সেটা একান্তই আমার বিষয়। আমি সজ্ঞানে স্বইচ্ছায় আমার স্বামীর সাথে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। এখানে আটকানোর আপনার কোনো অধিকার নেই। তুই সব কি বলছিস মা? তুই ঠাকুরের বাচ্চার সাথে জড়াবি? ডন সাহেব অনেক বলেছেন, আর না, আপনার অত্যাচার অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। আপনার মেয়ে এখন আমার পক্ষে, মানে আমার ওয়াইফ আমার পক্ষে। সো আপনার কোনো অত্যাচার আমি আর সহ্য করতে চাচ্ছি না। আপনি মেয়ে বলছেন কাকে? হ্যাঁ, আপনাকে লজ্জা করছে না মেয়ে বলতে? আরে যে মেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আপনি তো তাকে দেখতে যাননি। আপনার মেয়ে বিছানায় এই অসুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও আপনি একটাবার জিজ্ঞাসা করেননি আপনার মেয়ে কেমন আছে, সুস্থ আছে কিনা। বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বোঝেন বাবার দায়িত্ব কি? আপনার কাছে বাবার দায়িত্ব মানে মেয়েকে লক্ষ টাকা দিলেন আর নিজে হাতে খরচ করলো। শুনুন, আপনার মেয়ে তো অসুস্থ, কয়বার খোঁজ নিয়েছেন? কয়বার মেয়ের কাছে গিয়েছেন? জানেন তো, মেয়েটাকে অবহেলা করেছেন। আর আজকে যখন তার আপন বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সে নিজে যেতে চাচ্ছে, আপনি কেন আটকাচ্ছেন? সৈকত, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাকে এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ, আমিও চাই না যেখানে আমার স্ত্রী সুখে নেই সেখানে আমার স্ত্রীকে রাখ। চলো এখান থেকে চলে যাই। শুনুন ডন সাহেব, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে চাই। আমি আজকে আমার স্ত্রীর ন্যায্য অধিকার নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজ থেকে আমি ওর টাকায় কেনা স্বামী না, আজ থেকে আমি ওর প্রকৃত স্বামী। আমি একজন আদর্শ স্বামী। মা, চল।